নমস্কার দর্শক বন্ধুরা, বাংলা আবার ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজ আমরা আলোচনা করব বাংলার স্বাধীনতা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, আলিপুর বোমা বিস্ফোরণ মামলা নিয়ে। এই ঘটনা শুধু স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটেই নয়, আইনি প্রক্রিয়া, বিপ্লবী চেতনার দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তো আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট ইতিহাসবিদ এবং গবেষক শ্রী কাঞ্চন ব্যানার্জি। তিনি বাংলাবারের প্রধান পৃষ্ঠপোষকও বটেন। নমস্কার স্যার, আপনাকে স্বাগত জানাই। ঠিক আছে, নমস্কার, সবাইকে স্বাগত বাংলাবারের এই বিশেষ অনুষ্ঠানে। এই বিপ্লবী আন্দোলনের যিনি হোতা, তার নাম অনেকেই মনে করেন না তাকে বিপ্লবের হোতা বলে। বঙ্কিমচন্দ্রর আনন্দমঠ, সেখানে তো একটা বিপ্লবের ছোঁয়া ছিল। পরবর্তীকালে আমরা পেলাম স্বামী বিবেকানন্দকে। স্বামী বিবেকানন্দ 1897 সালে তার একটা খুব বিখ্যাত স্পিচ দিয়েছিলেন। 1897 সালে মাদ্রাসে উনি স্পিচটা দিয়েছিলেন। তো উনি বলেছিলেন যে আগামী 50 বছর এই একটা কথাই হোক তোমার সাধনার মূল মন্ত্র, ভারত আমার মাতৃভূমি। যত অন্য দেব দেবী আছে এই সময় তাদেরকে পাশে সরিয়ে রাখো তোমার মন থেকে, এই একই দেবতাকেই তুমি পুজো করো। তিনি হচ্ছেন ভারত মাতা, আমাদের জাতি, আমাদের দেশ, সমস্ত সর্বত্র তার হাত, সর্বত্র তার পা, সর্বত্র তার কান, তিনি সর্বত্র বিরাজমান। তো এটা 1897 সালে উনি মাদ্রাজে বলেছিলেন, একদম যেন ভবিষ্যৎবাণী করেছিলেন যে আগামী 50 বছর একমাত্র আরাধ্য দেবী হন আমাদের ভারত মাতা, দেশের স্বাধীনতাই হোক আমাদের প্রধান উদ্দেশ্য। তো তারপরে 1901 সালে উনি ঢাকা যান। সেটা ছিল এপ্রিল মাস, এপ্রিলের 4-5 এপ্রিল, মার্চ মাসের 30 তারিখে গেছিলেন ঢাকা। এবং সেই সময় তিনি ঢাকা যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হল যেগুলো আমরা এখন জানি, ওখানে উনি গেছিলেন। এবং ওখানে তিনি কিছু বক্তৃতা রেখেছিলেন। তার মধ্যে একটা বক্তৃতা খুব বিশিষ্ট ছিল, তার যে ভারতের স্বাধীনতার সম্পর্কে তিনি কিছু বক্তব্য রেখেছিলেন। উনি থাকছিলেন মোহিনীমোহন দাস ফরাসগঞ্জে, ঢাকার কাছে জগন্নাথ কলেজে। উনি ওখানে বক্তৃতা দিচ্ছিলেন। সেই সময় দুজন খুব ইয়াং দুজন বাঙালি ওখানে এসে হাজির হয়েছিলেন। সেই দুজন বাঙালির নাম আমরা ভুলে গেছি। একজন হচ্ছেন হেমচন্দ্র ঘোষ আর একজন হচ্ছেন শিরীষ পাল। হেমচন্দ্র ঘোষ আর শিরীষ পাল খুব ইয়াং তখন, ওনাদের বয়স। তারা স্বামীজির সঙ্গে দেখা করেন, মানে উনি এসছেন আমেরিকা জয় করে ফিরে এসছেন, ওনাকে সম্বর্ধনা জানানো বা দেখা করার, ওনাকে একটা দেখা করার কিউরিওসিটি, অনেক বহু ইয়াং লোকে ছিল, তার সঙ্গে আরো কেউ ছিল। তো হেমচন্দ্র ঘোষের বয়স তখন ছিল 18 বছর। তো উনি আর শিরীষ পাল এবং আরো অনেকেই ওনার সঙ্গে দেখা করেন। তো স্বামীজি ওখানে ওনাদের বলেন যে এই পরাধীন দেশে যতদিন আমরা পরাধীন থাকবো, আমাদের কেউ আমাদের সঙ্গে থাকবে না, আমাদেরকে পদানত করে রাখবে। তো আমাদের স্বাধীন হতে হবে। এবং এই স্বাধীনতা আমি খুব বেশি দিন দেখছি না, এটার দেরি আছে, তোমরা সব স্বাধীন কাজে লেগে পড়ো। এবং উনি এদেরকে বললেন আমাদের বোমটম বানাতে হবে, আমাদের বিপ্লবী হতে হবে, আমাদের বোমটম বানাতে হবে। এই যে ইন্সপিরেশনটা পাওয়া গেল যে ভারতের মুক্তি, ব্যক্তিগত মুক্তি, তার থেকেও ভারতের মুক্তিটা আগে, অন্যান্য মুক্তির কথা ছাড়ো। তো তখন ওনারা শুরু করলেন কয়েকটি অর্গানাইজেশন। তার মধ্যে একটা ছিল ঢাকার মুক্তি সংঘ, আর তারপরে আবার আরো একটা সংস্থা পরে তৈরি হয়, ঢাকা অনুশীলন সমিতি, সেগুলোতে পরে আসছি। মুক্তি সংঘ আর আত্মোন্নতি সংঘ, এটাতে বাইরে থেকে মনে হতো এনারা সব স্বাস্থ্য চর্চা করছেন, আধ্যাত্মিক চর্চা করছেন, কিন্তু ইভেনচুয়ালি এনারা সব বিপ্লবী তৈরির মোটামুটি একটা তৈরি করলেন। ফাস্ট ফরওয়ার্ড 1908 সালে, তো এটা ছিল 1901 সালে।
হেমচন্দ্র ঘোষ, শিরিষ পাল এবং ওনারা স্বামীজির সঙ্গে দেখা করেছেন, স্বামীজি বোমের কথা বলছেন। 1908 সালে যে বিষয়টা নিয়ে আজকে পল্লব যে আলোচনার বিষয়, সেটা হচ্ছে আলিপুর বোমা মামলা। তো সেই বোমা কথাটা স্বামীজি অ্যাকচুয়ালি ইউজ করেছিলেন, এটা অনেকেই জানে না। তো 1908 সালে আমরা এই আলিপুর বোমা মামলায় যাই। তার আগে অনেক কিছু ঘটেছে, তার আগে এই নয় যে 1 আর 8-এর মধ্যে আর কিছু ঘটেনি। তো 1902 সালে অনুশীলন সমিতি গঠন করা হয়। এই সতীশচন্দ্র বসু, সরলা দেবী এবং শ্রী অরবিন্দ এবং তার ভাই বারিন ঘোষ, এরা সব মিলে অনুশীলন সমিতি তৈরি করেন। তাদের উদ্দেশ্য ওই একই, বিপ্লব। তো এটা হচ্ছে 1902 সালে, মানে 1 সালের মধ্যেই ওখানে ঢাকায় মুক্তিসংঘ, আত্মোন্নতি সংস্থা, তারপরে এখানে অনুশীলন সমিতি। তো 1 বছরের মধ্যে এটা ছড়িয়ে গেল, ঢাকা থেকে কলকাতায় চলে এলো। তারপরে যুগান্তর, যে যুগান্তর পত্রিকা ছিল আমাদের, বোধহয় এখন বন্ধ হয়ে গেছে, যুগান্তর তৈরি হলো। যুগান্তর 1906 সালে, সেখানেও বারিন ঘোষ, অরবিন্দ, শ্রী অরবিন্দ, হেমচন্দ্র কানুনগো, তারপরে এরকম অনেকেই, বেশ কিছু, মানে কয়েকশো বিপ্লবী যুক্ত হতে লাগলেন। যুগান্তর পত্রিকা তখনকার দিনে চিন্তা করতে পারবে না, বন্দে মাতরম পত্রিকা, যেটাতে বিশেষ করে শ্রী অরবিন্দ লিখতেন, এবং যুগান্তর পত্রিকা 7,000 প্রিন্টেড কপি বিলি হয়েছিল একদিনে। এবার মানে আলিপুর বোমা মামলাতেই আসা যাক। তো 1908 সালে যখন আমরা সবাই ক্ষুদিরামের নাম জানি, ক্ষুদিরাম বসু যখন মুজফ্ফরনগরে যখন কিংস ফোর্টকে মারার ব্যর্থ চেষ্টা করেন এবং ধরা পড়েন, এবং তারপরে যে আমরা যেগুলো ব্রিটিশ স্পাইরা, ব্রিটিশ পুলিশরা সারা দেশে, বিশেষ করে কলকাতা এবং ঢাকায় একদম চিরুনি মানে সন্ত্রাস চালায়, কোথায় কোন বিপ্লবী লুকিয়ে আছে, এবং বিভিন্ন জায়গায় ভারতীয়দেরই স্পাই হিসেবে ঢুকিয়ে নেয়। তো এই ধরা পড়ার ফলে যারা বিপ্লবী ছিলেন তাদেরকে অনেককেই ধরা হয়, এবং একটা আলিপুর প্রেসিডেন্সি জেলে তাদের রাখা হয়, এবং ওখানে ট্রায়াল চলতে থাকে আলিপুর সেশন কোর্টে। তো এইটার নামই হচ্ছে আলিপুর বোমার মামলা বিখ্যাত, যার সঙ্গে সব থেকে বিখ্যাত নাম জড়িত ছিল শ্রী অরবিন্দ। আলিপুর বোমার মামলার আগে অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে, সেই ঘটনাগুলো একটু একটু করে বলি। এখানে আমাদের যখন অনুশীলন সমিতি তৈরি হলো, যেটা আমি উল্লেখ করলাম, যেখানে যুক্ত ছিলেন সতীশচন্দ্র বসু এবং সরলা দেবী চৌধুরানী এবং শ্রী অরবিন্দ এবং বারিন ঘোষ, তো তারা শুরু করলেন কাজকর্ম। বারিন ঘোষকে পরে নিয়ে আসা হলো গুজরাট থেকে। তো 1906 সালে অরবিন্দ বাংলায় এলেন, এবং তার অ্যাসিস্ট্যান্ট যিনি ছিলেন সুবোধ মল্লিক এবং বিপিন চন্দ্র পাল, তারা যুগান্তরটা শুরু করেছিলেন সেই সময়। লালবাল পালের বিপিন চন্দ্র পাল, এবং যেটা এখন কলকাতায় সুবোধ মল্লিক স্কোয়ার বলা হয়, সেই বিপ্লবী সুবোধ মল্লিক। তারপরে আস্তে আস্তে ওনারা চারিদিক থেকে বিভিন্ন বিপ্লবীদের জোগাড় করতে থাকেন। এবার বারিন ঘোষ, ওনার যে বাড়ি 32 নম্বর মুরারিপুকুর গার্ডেন হাউস, যেটা মুরারিপুকুর মানিকতলাতে, এবং এই জন্য এই কেসটা, আলিপুর বোমার মামলার কেসটাকে অনেকে মুরারিপুকুর কেস বলে, মানিকতলা কেসও বলে। তো ওখানে উনি গোপনে নানা রকমের কার্যকলাপ শুরু করলেন। তো বারিন তো ঠিক করলেন যে ওখানে এটা বাইরে থেকে মনে হবে একটা আশ্রম, মানে এখানে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস হচ্ছে, কিন্তু ভিতরে চলছে অনেক রকম বিপ্লবীদের কাজকর্ম। তো এখানে যেটা না বললেই নয়, হেমচন্দ্র ঘোষ, যিনি বিবেকানন্দের সঙ্গে ডিরেক্ট লিঙ্ক ছিল, এবং শিরিশচন্দ্র পাল, এরা দুজনেই কিন্তু বড় মাপের বিপ্লবী ছিলেন, এবং সেই সুবাদে তাদেরকে আমরা আদি বিপ্লবী বলতে পারি। তো আমাদের শিরিশচন্দ্র পাল, তার সম্বন্ধে একটু না বললেই নয়। তিনি
ঢাকাতে জন্ম তারও। তার অ্যাকচুয়াল পুরো নাম ছিল শিরিশচন্দ্র পাল। তো উনি মুক্তির সঙ্গে যোগ দিয়েছিলেন হেমচন্দ্র ঘোষের সঙ্গে, এবং তারপরে ওনার সঙ্গে সুভাষচন্দ্রের যোগাযোগ হয়। তো বেসিক্যালি সুভাষচন্দ্র আর শিশির পাল এনারা মানে মোটামুটি লিডারশিপ দেন, এবং যে রডা আর্ম যে লুট হয়েছিল 1914 সালে, এই শিরিশচন্দ্র পাল তিনি ছিলেন তার মেন হোতা, এবং সেই 40,000 যে কার্টিজ এবং 50টা মশর পিস্তল যেগুলোকে লুট করা হয়েছিল সেগুলো সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া হয়েছিল। তো এইটা ছিল ওখানকার শিরিশচন্দ্র পালের একটা সংক্ষিপ্ত ওনার জীবনী সম্বন্ধে বললাম। তারপরে উনি 39 সালে অসুস্থ হয়ে অনেকদিন ধরে অসুস্থ ছিলেন, 1939 সালে মারা যান, কিন্তু উনি কখনো ধরা পড়েননি। উনি ডিরেক্টলি আমাদের বিবেকানন্দের সঙ্গে যুক্ত ছিলেন। হেমচন্দ্র ঘোষ অন্যদিক থেকে আমাদের ঢাকাতে, ওনারও জন্ম ঢাকা, দুজনেরই জন্ম ঢাকা। তো মুক্তি সংঘ যেমন তৈরি করেছিলেন, আত্মোন্নতি সমিতি তৈরি করেছিলেন। তো 1928 সালে তিনি পরবর্তীকালে ক্যালকাটা সেশন যেটা হয়েছিল আমাদের বেঙ্গল ভলেন্টিয়ার পরে তৈরি করা হয়েছিল, যেটা নেতাজি যুক্ত হয়েছিলেন, সেটার একটা কাহিনী আছে, সেটা আমি বলছি। তো পরবর্তীকালে বেঙ্গল ভলেন্টিয়ার্সদের যারা বিপ্লবী তাদের সঙ্গে যুক্ত ছিলেন নেতাজি এবং এই হেমচন্দ্র ঘোষ। এবার আমাদের আবার বোমার মামলায় ফিরে আসি। বোমার মামলা হওয়ার সময় প্রথমত যারা এখানে ট্রেনিং নিচ্ছিলেন তারা তাদের প্রথম অ্যাটেম্পট হয়, তখনকার যে লেফটেন্যান্ট গভর্নর বাংলার, তাকে মারার জন্য দুজনকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় 1906 সালে। তাদের একজন হচ্ছেন চারুচন্দ্র দত্ত, আর একজন হলেন প্রফুল্ল চাকি। তো প্রফুল্ল চাকি আমরা জানি যে ওনার ফাঁসি হয়েছিল, এবং সেটা আমরা অনেকেই ভুলে গেছি প্রফুল্ল চাকির ব্যাপারটা। প্রফুল্ল চাকি আর ক্ষুদিরাম বোস একই সঙ্গে মুজাফফরপুরের ওই বোমা মামলার ব্যাপারে ছিলেন। তো ক্ষুদিরাম বোস ধরা পড়েছিলেন এবং প্রফুল্ল চাকি উনি পালিয়ে বেড়াচ্ছিলেন, লুকিয়েছিলেন। তারপর যখন পুলিশ ওকে প্রায় ঘিরে ধরে ফেলে, তখন উনি বেসিক্যালি নিজেকে নিজে গুলি করে নিজের জীবন আত্মবলি দেন। তো সেই চারুচন্দ্র দত্ত প্রফুল্ল চাকি দার্জিলিং এ গভর্নরকে, ওই লেফটেন্যান্ট গভর্নরকে মারার চেষ্টা করেছিলেন, কিন্তু ওটা ফেল হয়ে গেছিল। তারপরে এই আমাদের প্রফুল্ল চাকি, চারুচন্দ্র দত্ত এরা সব বোম বানানোর জন্য নানা রকমের চেষ্টা করছিলেন। তো তার জন্য দেশে বিদেশে নানা রকমের কার্যকলাপ হয়েছিল, সে সম্বন্ধে আমি পরে আসছি। বারিন ঘোষের গ্রুপ একটা ডিনামাইট তৈরি করেছিল, এবং সেটা নিয়ে গিয়ে আবার অ্যান্ড্রু ফ্রেসার যে লেফটেন্যান্ট গভর্নর, সেটা মারার চেষ্টা করেছিল। তারপরে নভেম্বর মাসে আবার দুবার এরকম চেষ্টা করা হয়েছিল যে গভর্নর যে দিক দিয়ে যায় সেই ট্রেনের ওখানে বোম ফেলা, মানে বোম দিয়ে উড়িয়ে দেওয়া যাতে মারা যায়। তো আবার পরে ডিসেম্বর মাসে যখন বোমটা সত্যি করি 2-3বার বোম হলো না, তো নারায়ণগঞ্জ মেদিনীপুরের ওখানে একটা আবার ট্রেনের ওপর বোম দেওয়া হলো, কিন্তু বোমটা এবার ফেটেছিল ঠিক মতো, এবং গভর্নরে কিন্তু কিছু হয়নি। কিন্তু তারপরে সমস্ত নজরদারি শুরু হয়ে গেল। আর তারপরে 1908 সালে যখন এই মুজফ্ফরপুর কেসটা হলো, যে কিংসফোর্ডকে মারার কেস, তখন বিপ্লবীরা অনেকে ধরা পড়ে গেলেন, এবং সেই ধরা পড়ার পর ইনকোয়ারি শুরু হলো যে কারা কারা আরো আছে। তখন এই যে মানিকতলা, যেখানে আমাদের বারিন ঘোষ মুরারিপুকুর গার্ডেন হাউসে যেখানে বিপ্লবীদের আড্ডা ছিল, সেখান থেকে প্রায় 40 জনকে ধরা হয়, এবং তাদের আলিপুর সেশন কোর্টে বহুদিন ধরে মামলা চলে, এবং সেই মামলার নানা রকম উত্থান পতন আছে। কিছু যারা রাজসাক্ষী তাদেরকে মারার ব্যাপার আছে, সেগুলোতে পরে আসছি। এই প্রসঙ্গে যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন হেমচন্দ্র কানুনগো। প্রফুল্ল চাকি, হেমচন্দ্র কানুনগো, এদের মানে বড় অবদান। তো
উল্লাসকর দত্ত, যার জন্মদিন কয়েকদিন আগেই ছিল, উল্লাসকর দত্ত এবং হেমচন্দ্র কানুনগো এরা মানে বিশেষভাবে যুক্ত ছিলেন। হেমচন্দ্র কানুনগোর উনি অনুশীলন সমিতির মেম্বার হয়েছিলেন। তো অদ্ভুত ব্যাপার, ওনার যে প্রচেষ্টা, যে বোম বানিয়ে রিভলিউশন করে ব্রিটিশদের বিভিন্ন বড় বড় পদস্থ সরকারি অফিসারদের এবং পুলিশদের মারার যে প্ল্যানগুলো হচ্ছিল, বোম তখনও পারফেকশনে আসেনি। উল্লাসকর দত্ত উনি গেছিলেন, ওনাকে ভগরী নিবেদিতা ওনাকে বললেন, যাও তুমি জগদীশ চন্দ্র বসুর কাছে যাও, ওনার কাছে শিখে নাও যদি বোম কি করে বানানো যায়। তো উনি জগদীশ চন্দ্রের কাছে গেলেন, জগদীশ চন্দ্র বললেন যে আরে আমি বোম কোথা থেকে বানাবো, তুমি যাও আমাদের আচার্য প্রফুল্ল চন্দ্রের কাছে। তো সেখানে গিয়ে মোটামুটি উনি একটু শিখেছিলেন উল্লাসকর দত্ত বোম বানানোর ব্যাপারটা, কিন্তু আরো প্রফেশনালি করার জন্য আমাদের বারিন ঘোষ একটু পুশ করলেন এই হেমচন্দ্র কানুনগোকে, যে তুমি যাও যেখানে ফরাসি বিপ্লব হচ্ছে সেখান থেকে তুমি শিখে এসো কেমন করে বোম টোম বানাতে হয়, সেখানে শিখে এসো। তো হেমচন্দ্র কানুনগো সেই সময়, ওনার জন্ম 1871 সালে, সেই সময়ে ইনি সব ছেড়ে ছেড়ে দিয়ে নিজের বাড়ি বিক্রি করে দিয়ে সেই পয়সায় 1907 সালে উনি প্যারিস যান। প্যারিসে গিয়ে ওখানে একজন রাশিয়ান রিভলিউশনারি, তার কাছে উনি বোম তৈরি শেখেন এবং নানা রকমের বোম, এক রকমের নয়। তারপরে উনি 1908 সালে আবার ফিরে আসেন, এখানে কলকাতায় ফিরে আসেন। তো এইবার যে এই যে বোম তৈরির যে উল্লাসকর দত্ত আর হেমচন্দ্র কানুনগো এই যে বোম তৈরির ব্যাপারগুলো, ডিনামিট তৈরির ব্যাপারগুলো হলো, এইগুলো তখন সারা ভারতবর্ষের বিপ্লবীরা ব্যবহার করতে লাগলো। ওদিকে পরের দিকে যেটা রডা, অস্ত্রগার, লুণ্ঠন, সেখানকার যে পিস্তল এবং বোমা, গোলা বারুদ, সেগুলো সমস্ত পরে ব্যবহার করা হলো। সেগুলোর তার ফলে যে এই যে বিপ্লবী ব্যাপারটা যে ঘটলো, সেটার আবার আমি ফিরে যাচ্ছি 1908 আর 1 সালের মধ্যে। অনুশীলন সমিতি তৈরি হলো 1902 সালে, তারপরে 1906 সালে হলো 1906 সালে হলো যুগান্তর। পরবর্তীকালে বাঘা যতীন সেই যুগান্তরের দায়িত্ব নেন এবং বেঙ্গল ভলেন্টিয়ার্স শুরু হয়েছিল 1928 সালে। সেখানে একটা কাহিনী না বললেই নয়, বেঙ্গল ভলেন্টিয়ার্স কেন নামটা হয়েছিল। তো ওখানে কংগ্রেসের সেশন হচ্ছিল, আর নেতাজি ইতিমধ্যেই তার যে নেতৃত্ব ওটা প্রকাশ পেয়ে গেছিল, সারা ভারতবর্ষেই প্রায় জানা হয়ে গেছিল যে নেতাজি একজন উঠতি নেতা। তো নেতাজিকে যখন জিজ্ঞেস করা হলো যে নেতাজি জিজ্ঞেস করলেন, গান্ধীজিকে হয়তো জিজ্ঞেস করেছিলেন যে আমার একটা কিছু দায়িত্ব দেয়া হোক আমাকে, তখন একটু মুচকি হেসে ওনাকে বলা হয়েছিল একটু ঠাট্টার সুরে, তুমি এই সেশনে যারা আসবে তাদের দেখাশোনার ভারের জন্য ভলান্টিয়ারদের কাজ করা। তো উনি মানে সাধারণ মানুষ হলে ইনসাল্ট ফিল করবে যে ভলান্টিয়ারের কাজ করো, ওখানে না মানে আসল পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে কোনো জায়গা নেই। তো তখন এটা ছিল 1928 সাল। তো সেই সময় নেতাজি বললেন ঠিক আছে, সত্যিকারের ভলেন্টিয়ারই হব আমরা। তখন বেঙ্গল ভলেন্টিয়ার্স শুরু করলেন নেতাজি এবং আরো যারা ছিলেন। তো সেটা গেল 28 সালে, একটু পিছের দিকে চলে গেছিলাম। আবার বোমা মামলায় আসি। বোমা মামলায় যে 40 জন মতো মানুষকে অ্যাকিউজ করা হলো, তাদের সব ট্রায়াল শুরু হলো। তারপরে এই সমস্ত জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে সব একধার থেকে গ্রেপ্তার করা হলো এবং উল্লাসকর দত্ত, উনি তো কেমিস্ট ছিলেন অ্যাকচুয়ালি প্র্যাকটিসে, তো উনি বিভিন্নভাবে যুগান্তর পার্টির সঙ্গে যুক্ত হয়ে যান, ক্ষুদিরাম বসুর সঙ্গে যুক্ত হন এবং হেমচন্দ্র দাস তার সঙ্গে যুক্ত হন। এইভাবে ওনার জীবনী শুরু হয়। তো উল্লাসকর দত্ত এনারা সব বড় বড় মাপের বিপ্লবী, এবং ফরাসি বিপ্লবে আমরা পড়ি, রাশিয়ান বিপ্লবে পড়ি, এরা কোনো অংশেই কারোর থেকে কম না। তো যাই হোক, তো এই কোর্টের কেস যখন হিয়ারিং শুরু হলো মে মাসে 1908 সালে, যে এদেরকে বলা হলো তোমরা ব্রিটিশ রাজের বিরুদ্ধে তোমরা বিদ্রোহ করেছো। তো সেই জন্য কেসের নাম দেওয়া হয়েছিল, মেইনলি অরবিন্দ ঘোষকে মেইন অ্যাকিউজ করা হয়েছিল। কেসটার নাম দেওয়া হয়েছিল লিগালি এম্পায়ার ভার্সেস অরবিন্দ ঘোষ অ্যান্ড আদার্স। তো তাদের কি অভিযোগ ছিল
যে অর্গানাইজিং টু ওয়েজ ওয়ার এগেনস্ট দ্য গভর্নমেন্ট, মানে ব্রিটিশ রাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এবং রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। তো তখন যেটা ওদের যে সরকারি পক্ষে যে উকিল ছিল তখন তার নাম ছিল আর্লি নর্টন, তিনি হিয়ারিং করতে শুরু করলেন এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন লেনার্ড বার্লি। তো 222 জন উইটনেসকে নিয়ে এই ট্রায়াল শুরু হয় এবং প্রায় 2000টা ডকুমেন্ট এক্সিবিট হিসেবে প্রেজেন্ট করা হয়। তো যাই হোক, অনেক বিচার বিবেচনার পর 49 জনকে ট্রায়ালে রাখা হয়, বাদ বাকিদের সব যাদের ধরা হয়েছিল সবাইকে ছেড়ে দেওয়া হয় আর তাদেরকে জেলের বিভিন্ন জায়গায় আলাদা আলাদা ভাবে রাখা হতো এবং তারপরে ফাইনালি তাদেরকে আলিপুর জেলে নিয়ে আসা হয় এবং ওয়ার্ড 23 নম্বর ওয়ার্ড আলিপুর জেলে রাখা হয়। হিয়ারিং তো চলতেই থাকলো, নানা মানে ছুটি, যেমন দিন পরে একদিন যায়, দিন আসে আবার যায়। তো সেখানে হেমচন্দ্র তখন প্যারিস থেকে তো ফিরে এসছেন। এদের যে ধরিয়ে দিয়েছিল নরেন গোস্বামী, উইটনেস ছিল শ্রী অরবিন্দের এগেনস্টে, সেই নরেন গোস্বামী তাকে মারার জন্য চেষ্টা করা হলো, কিংস উইটনেস হয়েছিল। আর এদেরকে ফাইনালি আমাদের বিপ্লবীরা হত্যা করেছিলেন। বারিন ঘোষ এটা পুরো জেল ভেঙে বেরিয়ে যাবার প্ল্যান করেছিলেন, কিন্তু ওখানে এই গোসাইকে মানে কানাইলাল দত্ত আর হেমচন্দ্র কানুঙ্গ এই দুজন মিলে জেলের মধ্যেই ওদের গোসাইকে হত্যা করেন। যাই হোক, এরকম অনেক টানাপোড়েনের পর যখন আমাদের বারিন ঘোষ এবং উল্লাসকর দত্ত এনাদের দুজনের মানে ফাঁসির আদেশ হয় এবং বাকিদের আন্দামানে পাঠানো হবে এবং যাবজ্জীবন হবে, এরকম 19 জনের ছিল কেস। এরই মধ্যে শ্রী অরবিন্দ জড়িয়ে পড়েন। শ্রী অরবিন্দের তখন ওনাদের মধ্যে সিনিয়র সব থেকে শ্রী অরবিন্দ এবং নিবেদিতা, ভগিনী নিবেদিতা একসঙ্গে কাজ করছিলেন এবং শ্রী অরবিন্দ স্বামীজির সঙ্গে কাজ করেছেন এবং শ্রী অরবিন্দের সঙ্গে নেতাজির সম্পর্ক সমস্ত মিলিয়ে শ্রী অরবিন্দ মেন টার্গেট হয়ে গেলেন। তো সেখানে যখন সেশন জাজ চার্লস পোর্টেন যখন 1909 সালের 6 মে ওর স্টেটমেন্ট দিচ্ছে শ্রী অরবিন্দ সম্বন্ধে, বলছে, I now come to a case of Aurobindo Ghosh, the most important accused in the case. He is the accused whom more than any other prosecution are anxious to have convicted, but for his presence in the dock, there is no doubt that the case would have been finished long ago. তো এই অরবিন্দর এমন একটা ব্যাপার ঘটেছিল, যে এমন কমপ্লিকেশন ঘটেছিল যে এরা ঠিকমতো কেস চালাতে পারছিল না। শেষের দিকে আমরা জানি সবাই, এটাও খুব একটা ঐতিহাসিক ঘটনা, আমাদের স্বাধীনতা সংগ্রামী বিশিষ্ট নেতা চিত্তরঞ্জন দাস, চিত্তরঞ্জন তখন ছিলেন খুব ইয়াং একজন ব্যারিস্টার, তিনি তখন ওখানে এই কেসটা নেন, অরবিন্দের কেসটা নেন এবং এদেরকে কনফেশন করতে বলা হয়। শ্রী অরবিন্দ বললেন যে যদি দেশের জন্য সংগ্রাম করা যদি অপরাধ হয় তাহলে আমি সেই অপরাধে অপরাধী। তো যাই হোক, চিত্তরঞ্জন দাস তার অদ্ভুত অরিটরি পাওয়ার সমস্ত মিলিয়ে শ্রী অরবিন্দের সমস্ত কেস মোটামুটি উইথড্র হয়ে যায় এবং শ্রী অরবিন্দ তারপরে পলিটিক্স থেকে, অ্যাক্টিভ পলিটিক্স থেকে সরে যান। বারিন ঘোষ এবং বারিন ঘোষের ফাঁসি শেষ পর্যন্ত হয় না, বারিন ঘোষ মানে আন্দামানে পাঠানো হয় এবং অনেক পরে বারিন ঘোষকে ছেড়ে দেওয়া হয়। তো এই হচ্ছে মোটামুটি আলিপুর বোমা মামলার কেস। স্যার, আমার একটা প্রশ্ন, যে অরবিন্দ ঘোষ পরবর্তীকালে আধ্যাত্মিকতার দিকে ঝুঁকেছিল, এই আলিপুর বোমা বিস্ফোরণ মামলার তার জীবনে কি রকম প্রভাব ফেলেছিল আপনি মনে করেন? দেখো, আলিপুর জেলে যখন উনি শ্রী অরবিন্দকে রাখা হয়েছে, ওখানে এক অদ্ভুত অদ্ভুত সব ওনার এক্সপিরিয়েন্স হয় এবং সেই এক্সপিরিয়েন্স গুলো অনেকটা অবিশ্বাস্য মনে হয়। ওখানে ভগবান কৃষ্ণের উনি দর্শন পান এবং সেখানে তিনি যোগ সম্বন্ধে তার উপর অনেক কিছু উনি আত্মানুভব করেন যোগের উপর। এবং স্বামী বিবেকানন্দ নাকি, তখন তার বেঁচে নেই, স্বামী বিবেকানন্দ 2 সালে চলে গেছেন,
স্বামী বিবেকানন্দ নাকি জেলে ওনার সঙ্গে দর্শন হয়েছিল। এবং এই যে একটা আধ্যাত্মিক একটা ব্যাপার ঘটেছিল জেলের মধ্যে, তখন থেকে মোটামুটি ওনার এই যে অ্যাক্টিভ রিভলিউশনারি জীবনটা প্রায় শেষ হয়ে গেছিল। তারপর যখন ট্রায়াল হয়ে গেল, ট্রায়াল থেকে যখন উনি মুক্তি পেলেন এবং উনি চলে গেলেন তখন চন্দননগর, প্রথমে চন্দননগর যেহেতু ফরাসি উপনিবেশ, ফরাসি জায়গা ছিল, ওদের ফ্রেঞ্চ কলোনি ছিল, তো ওখানে গিয়ে উনি মানে মোটামুটি প্রোটেক্টেড হলেন। তারপর যখন সুযোগ পেলেন উনি পন্ডিচেরি চলে গেলেন। পন্ডিচেরিতে গিয়ে উনি আশ্রম তৈরি করলেন, যেটা শ্রী অরবিন্দ আশ্রম। তো তার ফলে দুটো জিনিস হলো, মানে একটা বড় মহাযোগী তে পরিণত হলেন উনি আস্তে আস্তে। মানে আমাদের এই মানে গেল 200 বছরের মধ্যে মহাযোগীদের মধ্যে উনি একজন। এবং উনি যোগ সম্বন্ধে ওনার যে বক্তব্য এবং লেখালেখি এবং সাধনা এবং গবেষণা পৃথিবীর ইতিহাসে বিরল। মানে আধুনিক জগতে যোগ সম্বন্ধে, যোগ মানে 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 এই মানে আসন আর প্রাণায়াম নয়, যোগের পুরো মানেটা সেই সম্বন্ধে। এবং ওনার লেখা সারা পৃথিবীতে মানুষ পড়ে, বহু ভাষায় ট্রান্সলেট হয়েছে ওনার লেখা। তো উনি সবসময় স্বপ্ন দেখতেন যে ভারত যে বিভাজন হয়েছে, আবার পুনরায় ভারত আবার অবিভক্ত ভারতে পরিণত হবে, এটা উনি স্বপ্ন দেখেছিলেন। এবং যখন উনি মারা যান সেই সময় উনি একটা সংকল্প নিয়েই চলে গেছিলেন যে ভারত আবার সংযুক্ত ভারত, অবিভক্ত ভারতে পরিণত হবে। এখানে আরেকটা জিনিস না উল্লেখ করলেই নয়, আজকের যে বাংলার অবস্থা, পশ্চিম বাংলার অবস্থা, সেখানে দাঁড়িয়ে আমরা যদি দেখি যে এই মহা বিপ্লবীরা তারা কিভাবে কত বাধা বিপত্তির মধ্যে দিয়ে তারা ব্রিটিশ রাজের বিরুদ্ধে লড়াই করেছেন, ব্রিটিশদের অত্যাচার তার বিরুদ্ধে সরব হয়েছেন এবং সংগ্রাম করেছেন। আজকের দিনের বাংলার কথা যদি দেখি, আমাদের সত্যি লজ্জা পাওয়ার কথা যে বাংলার যে এই আজকের দুর্দিন। তো এই প্রসঙ্গে একটা জিনিস উল্লেখ না করলেই নয়, শ্রী অরবিন্দের শেষ কথা, ওনার এক শিষ্য যখন 1950 সালে যখন উনি দেহ রাখেন, তার আগের মুহূর্তে উনি জিজ্ঞেস করছেন, আচ্ছা বাংলার হিন্দুদের কি অবস্থা? তো শিষ্য বলছেন, খুবই করুণ অবস্থা, খুবই খারাপ অবস্থা। তো কি করা যায়? শ্রী অরবিন্দ বললেন, ওরা যখন ঈশ্বরের শরণাপন্ন হবে, আবার ওরা যখন ঐশী শক্তির সাধনার দিকে যাবে, তখনই তাদের আবার উদ্ধার হবে। এই যে বাণীটা দিয়ে গেছেন আমাদের বাঙালিদের মধ্যে কজন এটা মনে রেখেছেন, আমার মনে হয় এটা খুবই যুগ উপযোগী একটা বার্তা উনি দিয়েছিলেন 1950 সালে। এখন ওটার সময় এসেছে মনে হয়। যাই হোক, তো শ্রী অরবিন্দর যে যদি বিপ্লবী হতেন হয়তো আরো বিপ্লব করতেন, ফাঁসি হয়তো হয়ে যেত, ধরা পড়তেন, কিন্তু একটা বিপ্লবী থেকে যে একটা মহাযোগীতে পরিণত হলো এবং সারা পৃথিবীকে যে আমাদের যোগের বেদিক সভ্যতার, বেদের ওপর যে জ্ঞান সারা পৃথিবীকে দিয়ে গেছেন এবং এখনো তার অনেক ইম্প্যাক্ট রয়েছে। তো হয়তো ওই আলিপুর বোমা মামলায় যদি উনি ছুটি না পেতেন, এবং তার জন্য চিত্তরঞ্জন দাসের ওপরও ভারতবর্ষ ঋণী, এবং চিত্তরঞ্জন দাসের উপর ঋণী আর একটা কারণে, যে নেতাজি সুভাষচন্দ্রের মানে গুরু ছিলেন, পলিটিক্যাল গুরু চিত্তরঞ্জন দাস ছিলেন। এবং দুর্ভাগ্য যে চিত্তরঞ্জন দাসকে ভারতবর্ষ খুব কম বয়সে হারিয়েছিল, নইলে হয়তো ভারতবর্ষের ইতিহাস একটু অন্যরকম হতো। তো এই বিপ্লবীদের আজকে সবাইকে আমরা স্মরণ করছি, সবাইকে আমরা প্রণাম জানাই। উল্লাসকর দত্ত, হেমচন্দ্র কানুনগো, ওনার এপ্রিল মাসেই ওনার খুব সম্ভবত ওনার ফাঁসি হয়েছিল। তো প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বোসের মতো বহু বিপ্লবী তারা আত্মবলিদান দিয়েছিলেন এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য। স্যার, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আলিপুর বোমা বিস্ফোরণ মামলা নিয়ে এত তথ্যপূর্ণ আলোচনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আশা করি আজকের আলোচনা থেকে আপনারা এই ঐতিহাসিক ঘটনা সম্পর্কে অনেক নতুন তথ্য জানতে পেরেছেন। যদি আপনাদের আজকের এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল বাংলাওয়ারকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানান। আপনাদের সমর্থন আমাদের আরও নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করতে অনেক উৎসাহী করবে। খুব শীঘ্রই
আমরা আবারও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।